হবার পর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনে উন্নীত হচ্ছে বগুড়া পৌরসভা, জেলা জুড়ে উৎসবের আমেজ। মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ। গাজীপুর ও কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। সারা দেশে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় 1,80,00,000 শিশু, চিকিৎসা ব্যয়ে আর্থিক সংকটে নিম্ন আয়ের মানুষ। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দিলেও ইরানের অনীহা। মার্কিন অভিযানের জাহাজ জব্দে তেহরানের পাল্টা হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 6:10 ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী বেলা 11টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, দুপুর 1:45টায় বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন। বিকেল 4টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়াবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আসলে যেমনটি আপনি জানতে চেয়েছেন, আসলে আজকে সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ বগুড়া বাসী বলছে, নেতাকর্মী বলছে। আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি। আসলে প্রথমেই যে উদ্বোধনটি তারেক রহমান দিনের শুরুতে সূচনা করবেন, আইনজীবী সমিতির নবনির্বাচিত ফলকের উন্মোচন করবেন। এখানেই কিন্তু আসলে আমরা দেখছি আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা তারা এখানে ভিড় করছেন এবং এখান থেকে তারেক রহমান দিনের যে কার্যক্রম শুরু করবেন। এরপরে কিন্তু এখানেই ডিজিটাল জামিন যোগ্য যে ই-ওয়ালেট কার্যক্রমের তিনি উদ্বোধন করবেন এবং এরপর বগুড়াবাসীর যে আসলে দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল বগুড়াকে আসলে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করার দাবি ছিল, এই ঘোষণাটি কিন্তু আসলে আজকেই করবেন তারেক রহমান এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে আসলে ঐতিহ্য এবং পুরাতন যে পৌরসভা এটিকে সিটি কর্পোরেশন হিসেবে রূপান্তরিত হবে। এবং এরপরে আমরা যেমনটি জেনেছি তারেক রহমান তার পৈতৃক ভিটা আসলে জিয়াবাড়ি বাগবাড়িতে যাবেন এবং সেখানে তিনি যে আসলে কার্যক্রমগুলোর উদ্বোধন করবেন। আমরা যেমনটি জেনেছি তারেক রহমান আসলে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদের, যে তারেক রহমান কিন্তু আসলে 20 বছর পর তার পৈতৃক ভিটাতে তারেক রহমান যাচ্ছে এবং এই আসলে তার যাওয়াকে কেন্দ্র করে আমরা দেখছি যে একদিকে যেমন নেতাকর্মী যখন আসলে উৎফুল্ল, পাশাপাশি জিয়াবাড়ির মানুষ কিন্তু অধীর অপেক্ষায় বসে আছে তার প্রিয় তারেককে, জিয়া রহমানের সন্তান তারেক রহমান, খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে দেখবে। তারা অধীর অপেক্ষায় বসে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে আবার তিনি বগুড়ায় ফিরবেন এবং সর্বশেষ আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি সর্বশেষ তিনি জনসভাটি করে এরপরে প্রেস ক্লাব এবং বায়তুল রহমান সেন্ট্রাল জামে মসজিদের কাজের বর্ধিত উদ্বোধন করে কিন্তু তিনি আবার ঢাকা পথে রওনা দিবেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে তারেক রহমানের সফরের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। রাসেল, আপনাকে ধন্যবাদ। দেশে জ্বালানি তেল বিক্রি সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ থেকে অকটেন 20% এবং পেট্রোল ও ডিজেল 10% হারে বেশি সরবরাহ করা হবে। রোববার এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন 13,048 মেট্রিক টন ডিজেল, 1,511 মেট্রিক টন পেট্রোল ও 1,422 মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে। শনিবার ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা, অকটেনের দাম 20 টাকা বাড়িয়ে 140 টাকা, পেট্রোল 19 টাকা বাড়িয়ে 135 টাকা এবং
কেরোসিনের দাম লিটারে 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করে সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে। ভাড়া কত বাড়ানো হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে দূরপাল্লা ও মহানগরের উভয় ক্ষেত্রে 22 পয়সা ভাড়া বাড়তে পারে বলে জানা যায়। আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA থেকে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়। রোববার রাতে বনানীতে BRTA কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। এতে ডিজেলের দাম লিটারে 15 টাকা বৃদ্ধির ফলে ভাড়া 15 পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সারা দেশের মতো জ্বালানি তেলের তীব্র সংকটে নাভিশ্বাস উঠেছে গাজীপুর ও কুষ্টিয়া জেলায়। ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। এতে প্রতিদিনই কোথাও না কোথাও ক্রেতা ও কর্মচারীদের মধ্যে ঘটছে বাকবিতণ্ডা। তেল পাওয়ার আশায় চালকদের অনেকেই রাতভর রাস্তায় অবস্থান করছে। পাম্প মালিকদের দাবি, প্রয়োজনের তুলনায় অনেক কম জ্বালানি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। মিলন খন্দকার ও তারিকুল জুয়েলের তথ্যে প্রতিবেদন। কুষ্টিয়া জুড়ে হঠাৎ করেই থমকে যাচ্ছে যান চলাচল। জেলার 31টি পেট্রোল পাম্পেই দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোতে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। প্রয়োজনীয় তেল না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন চালকরা। চালকদের অভিযোগ, হঠাৎ করে এমন সংকটে পড়ায় যাত্রী পরিবহন থেকে শুরু করে পণ্য পরিবহনেও দেখা দিয়েছে স্থবিরতা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। 1 ঘন্টা 2 ঘন্টা পরে 300 টাকা করে তেল পাই, তো আমার হয় না। যারা দুর্নীতি করে তেল নিয়ে আমাদেরকে কষ্টে ভোগান্তিতে ফেলাচ্ছে, তাদেরকে যদি দমন করা যেত তাহলে হয়তো আমরা একটু সুষ্ঠুভাবে তেলটা পেতাম। এভাবে চলতে থাকলে দেশ এবং জাতি সব ফসল হয়ে যাবে। এইদিকে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব পড়েছে গাজীপুরের ফিলিং স্টেশনগুলোতে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ পাম্পে দেখা দিয়েছে অস্বাভাবিক চাপ। কোথাও নেই তেল, আবার কোথাও দেয়া হচ্ছে সীমিত পরিমাণে। ফলে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকরা। কালকে সন্ধ্যার সময়তে সিরিয়ালে ওই পাম্পে ছিলাম, আরেক পাম্পে সকাল পর্যন্ত তেল দেয়নি। এই পর্যন্ত প্রায় 20টা পাম্প গেছে, কোনো পাম্পে পেট্রোল অক্টেন কিছুই নাই। সরকার বলতেছে তেল আছে, পাম্পে আসলে বলে তেল নাই, কিন্তু এটার কি সমাধান কে দিবে? 2-2.5 ঘন্টা সিরিয়াল আসলাম, আমার 15 টাকা তেল চাইতে আসলে আমার 5টা তেল দিচ্ছে। এই তেলের পরিবর্তন মাছ না খাই মরে যাবে। তেল এখন আমাদের মানে জীবনের একটা অংশ হয়ে দাঁড়াইছে। তেল ছাড়া আমরা কোনো কিছু করতে পারতেছি না। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদের কথা বলা হলেও মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র। পাম্প মালিকদের অভিযোগ, আগের মতো নিয়মিত বরাদ্দ না পাওয়ায় সংকট আরো ঘনীভূত হচ্ছে। আমাদের যতক্ষণ তেল আসে ততক্ষণ আমরা দিতে থাকি, আমাদের তেল শেষ হয়ে যায় আমরা দিতে পারি। আমাদের তো ডিপো থেকে তেল পর্যাপ্ত পরিমাণ দিতেছে না আমাদের, এজন্য আমরা গ্রাহকদের দিতে পারছি না। জ্বালানি খাতের এই সংকট দ্রুত নিরসন না হলে এর প্রভাব ছড়িয়ে পড়বে নিত্যপণ্যের বাজার সহ সবখানে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে দেশ জুড়ে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। সকাল 8:15টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। খুলনা থেকে টিকা কার্যক্রম সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। এই হাম এবং রুবেলা যে টিকাদান কর্মসূচি সেই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে এবং সকাল 9টায় কিন্তু এখানে এটার উদ্বোধন হবে এবং এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এবং এখানে একটা তথ্য বলে রাখি যে এইখানে খুলনা সিটি কর্পোরেশনে প্রায় 93,788 জন শিশুকে কিন্তু এই টিকা দেওয়া হবে, যাদের বয়স 5 মাস থেকে 5 বছরের মধ্যে। এবং এখানে যে 31টি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু এই টিকাদান কর্মসূচি রয়েছে এবং একটি ওয়ার্ডে বিভিন্ন ইউনিট রয়েছে, সেই বিভিন্ন ইউনিটে বিভিন্ন মহল্লায় কিন্তু এই টিকাদান কর্মসূচি হয়েছে। এবং এই টিকাদান কর্মসূচিকে ঘিরে কিন্তু কয়েকদিন ধরে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আছে, সেই বিভাগের পক্ষ থেকে কিন্তু সারা শহর জুড়ে কিন্তু মাইকিং করা হয়েছে।
এবং প্রচারপত্র বিলি করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে পত্রিকা এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় কিন্তু এর প্রচারণা চালানো হয়েছে যে সর্বস্তরের যে শিশুরা রয়েছে যাদের বয়স 5 মাস থেকে 5 বছরের মধ্যে তারা যেন এই টিকার আওতায় আসতে পারে। আপনি জেনে রাখবেন যে যদিও সারা দেশের ন্যায় হামের প্রাদুর্ভাব ছিল বেশি, কিন্তু খুলনাতে হামের প্রাদুর্ভাব কিছুটা কম ছিল এবং কিছুটা কম ছিল এই প্রাদুর্ভাব, এবং যদিও এখানে প্রায় পুরো খুলনা বিভাগে কিন্তু 10,000-এর মতো শিশু আক্রান্ত হয়েছে এবং এই টিকাদান কর্মসূচি চলবে 31 এপ্রিল পর্যন্ত। এই ছিল সর্বশেষ খবর খুলনা। শহীদুল, আপনাকে ধন্যবাদ। দেশে হামের সংক্রমণের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সংকটে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই ঋণ নিতে বাধ্য হচ্ছেন, বিক্রি করছেন শেষ সম্বল। একদিকে সন্তানের জীবন বাঁচানোর সংগ্রাম, অন্যদিকে অর্থাভাবে অসহায় হয়ে পড়ার করুণ বাস্তবতা। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন হামের চিকিৎসা দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল, তাই সরকারকে নিতে হবে কার্যকর উদ্যোগ। নাজমুল ইসলামের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন শিহাব হোসেন। দুর্ঘটনায় কবজি হারানোর পর এক হাতি উপার্জনের ভরসা দিনমজুর শামীমের। গেল 6 দিন হামে আক্রান্ত একমাত্র ছেলেকে নিয়ে ঢাকায় ছুটছেন তিনি। শিশু হাসপাতালে সিট না পেয়ে ভর্তি করাতে হয়েছে পাশের একটি বেসরকারি হাসপাতালে। ধার দেনা করে আনা টাকাও প্রায় শেষ। একটি আইসিইউ শয্যার আশায় এখন সরকারি হাসপাতালের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এখানে ভর্তি ছিল 2 দিন, তো তারা বলছে আইসিইউ নাই, আপনারা আইসিইউতে নিয়ে যান। পরে আমরা আইসিইউতে অন্য এক হসপিটালে নিয়ে গেছি, ওখানে অনেক ব্যয়বহুল থেকে। হামে আক্রান্ত প্রতিটি শিশুর পরিবারেই এখন চলছে চরম অর্থ সংকট। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে আমরা ওটাই গেছিলাম প্রাইভেটে। ওখানে একদিন আমার টোটাল 50,000 টাকার মতো খরচ হয়েছে। ওষুধ সবই কিনে আনা হতো, হেরা স্লিপ দিয়ে আমরা কিনে আনি। দীর্ঘমেয়াদী চিকিৎসা খরচ, ওষুধ বাইরে থেকে কেনা, পরীক্ষা ও টেস্টের উচ্চ খরচ, আইসিইউ ও বেসরকারি হাসপাতালের ব্যয়, যাতায়াত ও অ্যাম্বুলেন্স ভাড়া, খাবার ও থাকার অতিরিক্ত খরচ, অভিভাবকের আয় বন্ধ হয়ে যাওয়া এবং স্বাস্থ্য খাতে নিজের পকেট থেকে বেশি খরচ হওয়ার কারণে নিঃস্ব হচ্ছে নিম্ন আয়ের পরিবারগুলো। ছেলের চিকিৎসার জন্য আমি 20,000 টাকা দাঁড় করে আনছিলাম, আনার পর দানের উপরে আনছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের দানও বৃষ্টিতে তলিয়ে গেছে। এখানে খুব আর কি অসহায়ের মতন লাগলে আর কি, ফুটপাতে ঘুমাইতে হয়। হরিকে দিতে আছে, কোনো ট্রিটমেন্ট পাইতেছি না। এখানে 1-1.5 লাখ টাকা চলে গেছে। শিশু হাসপাতালের এই চিকিৎসক জানান, হামের চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল হওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলো মারাত্মক অর্থ সংকটে পড়েছে। একই সঙ্গে তিনি বলেন, হাম প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। হাম কিন্তু কোনো সাধারণ রোগ না, এটার জটিলতাগুলা মানে কমপ্লিকেশনগুলা খুবই ভয়াবহ। যে এই প্রক্রিয়াটা কিন্তু লম্বা প্রক্রিয়া, মানে একদম হাসপাতাল আসা থেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যাচ্ছে। এই লম্বা প্রক্রিয়ার মধ্যে তাতে খরচেরও একটা ব্যাপার আছে। সেই সাথে একটা বাচ্চা যখন ভর্তি থাকে তখন তার গার্ডিয়ান, বাবা মা আত্মীয় স্বজন সব কিন্তু এদিকে চলে আসে, তাদের আয় রুজিও থাকে না। এতে করে কিন্তু আমি মনে করি তারা বেশ লুজার হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। এদিকে হামকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের এই সহযোগী অধ্যাপক। নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিছু করা, দুদিক থেকে আগাতে হবে। একটা হচ্ছে সাপ্লাই চেনের যে সাপ্লাই ঘাটতিটা হয়েছে ঠিক করে ফেলা, আর যারা অ্যাফেক্টেড মানুষ হয়েছে, যারা অন্যান্য বার্ডেন ফেস করছে, এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার মতো কোনো সাপোর্ট দেওয়া যায়, তাদেরকে ডায়াগনোসিসগুলো ফ্রি করে দেওয়া যায়, যদি মেডিসিনটা ফ্রি দেওয়া যায় অ্যাটলিস্ট, তাহলেও কিন্তু অনেকখানি হেল্প হয়। হাম শুধু একটি রোগ নয়, এটি এখন নিম্ন আয়ের মানুষের জন্য এক বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। সময়মতো প্রতিরোধ আর সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা না গেলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নিচ্ছে না ইরান। তেহরান জানায়, ওয়াশিংটনের মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা এবং স্ববিরোধী আচরণ আলোচনার পথে প্রধান বাধা। যুক্তরাষ্ট্র আলোচনা করতে চাইলে আগে নৌ অবরোধ তোলার শর্ত জুড়ে দেয় তারা। এর মধ্যে রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দিলেও এতে অংশ নেবে না ইরান।
রোববার ট্রাম্প হুঁশিয়ারি দেন, মার্কিনদের যুক্তিসঙ্গত প্রস্তাব ইরানিরা গ্রহণ না করলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেয়া হবে। তবে ওয়াশিংটনের মাত্রাতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, অবস্থানে ঘন ঘন পরিবর্তন এবং স্ববিরোধী আচরণের কারণে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে সম্মত হওয়ার দাবি নাকচ করেছে ইরান। দেশটির দাবি, এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে তথ্য দিয়েছে তা সঠিক নয়। এরই মধ্যে রোববার ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ঐশী আলম, মোহনা সংবাদ। সিলেট অঞ্চলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এবং সেচ ব্যবস্থার আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিকাজে নদী, পাহাড়ি ছড়া ও খালের পানি ব্যবহারে কমছে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা। পাশাপাশি অনাবাদি জমি আসছে চাষের আওতায়। এতে খাদ্যশস্য উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এ চৌধুরী শিপারের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। প্রকৃতি আর পাহাড় ঘেরা সিলেট একসময় পানির অভাবে এ অঞ্চলের বিশাল এলাকা অনাবাদি থাকলেও এখন চিত্রটা ভিন্ন। বিআরডিসির উদ্যোগে নদী, খাল আর পাহাড়ি ছড়ার পানিকে কাজে লাগিয়ে জোরদার করা হচ্ছে সেচ কার্যক্রম। এই প্রকল্পের মাধ্যমে আমরা বুরু মৌসুমে আমাদের যে অনাবাদ জায়গাগুলো আছে এগুলা চাষ করতেছি। আলহামদুলিল্লাহ, এই চাষের মাধ্যমে আমার গ্রামে প্রায় 95 থেকে 98% মানুষ মানে গড়ের ভাত খাইতেছে। মেশিনটা বসানোর পরে আমরা প্রায় 300 বিঘা মতো ক্ষেতের আওতায় আবাদের আওতায় আনতে পারছি। এখন বিআরডিসির সহযোগিতায় আমরা এই পাইপলাইন পাওয়ায় অনেক কিছু করতে আছে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে আধুনিক সেচ নালা তৈরি করা হচ্ছে মাটির নিচ দিয়ে, যাতে জমির অপচয় না হয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী 5 বছরে সিলেট বিভাগের 40টি উপজেলায় 198টি সেচ যন্ত্র স্থাপন করা হবে। প্রত্যেকটা ইউনিয়নেই আমরা সরজমিন পরিদর্শন করে যে জায়গাতে আমাদের ফিজিবল মনে হয়েছে এবং ভূপরিস্থ পানির সুযোগ রয়েছে, আমরা ওই জায়গাতে স্কিম সিলেকশন করি। দীর্ঘমেয়াদী সুফল পেতে হলে এই ধারা বজায় রাখা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। সিলেট বিভাগে ভূপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিলেট জেলায় 2025-26 অর্থ বছরে হাইপিসেক সেচ স্কিম নতুন করে স্থাপন করা হয়েছে 10টি। এই প্রকল্পের আওতায় খাদ্যশস্যের উৎপাদন প্রায় 35% বাড়বে বলে আশা জানান বিআরডিসি প্রকল্প পরিচালক। 198টি নতুন সেচ যন্ত্র সিলেট বিভাগের 40টা উপজেলায় স্থাপন করা হবে। বাড়ির পাইপলাইনের মাধ্যমে কৃষি জমির অপচয় একদমই হবে না, সেচ খরচ কৃষকদের কমবে এবং অনাবাদি জমি চাষের আওতায় আরও প্রায় 30 থেকে 35% জমি বাড়বে। সমন্বিত এই উদ্যোগে সিলেট বিভাগের কৃষিতে নতুন গতি আসার পাশাপাশি খাদ্যশস্যে দেশ হবে আরও সমৃদ্ধ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ। সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া নদীতে ব্রিজ নির্মাণ না হওয়ায় পারাপারে একমাত্র ভরসা স্থানীয়দের নির্মিত বাঁশের সাঁকো। জরাজীর্ণ আর নড়বড়ে এই সাঁকো পার হতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন তারা। স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জের রায়গঞ্জের সরাইদাহ এলাকায় করতোয়া নদীর উপর স্থানীয়দের উদ্যোগে তৈরি এই বাঁশের সাঁকো। সরাইদহ, লক্ষ্মীকোলা, খোকসাহাট, পাইকড়া, শ্যামনাই ও ভুইয়াগাতি সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথ এটি। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক সহ নানা পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। বর্ষা মৌসুমে সাঁকোটি আরো বিপজ্জনক হয়ে ওঠে, বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। আবাদ নিয়ে খুবই সমস্যা হয় আমাদের, এই যে নিয়ে মনে হয় ব্যান ডিস্কে এগুলো যায় না, খুব ঘুরে যেতে হয়। বর্ষা মৌসুমের সমস্যা হচ্ছে এখানের ছেলেপেলেগুলা সঠিক সময় তার স্কুলে অবস্থান করতে পারে না, তারা রাস্তাঘাট থাকার পরে অনেক এরিয়া ঘুরে যেতে হয়। ঝুঁকি এড়াতে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমরা প্রতি বছর এই সাঁকোটা আমরা নিজেদের অর্থায়নে আমরা তৈরি করি। আমাদের হলো দরিদ্র গ্রাম, আমাদের পক্ষে আসলে
সম্ভব হয় না। প্রতি বছরে 20 থেকে 25,000 টাকা লাগে। এলজিইডির আওতাভুক্ত কোনো রাস্তা না থাকায় স্থায়ী ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী। কাঁচা রাস্তাটা তৈরি করার জন্য যদি তারা উদ্যোগ গ্রহণ করে, এলাকাবাসী যদি সেখানে আবেদনের মাধ্যমে কাজটা হয়, তাহলে আমরা পরবর্তীতে এলজিডিতে রাস্তাটা আইডিভুক্তকরণের ব্যবস্থা নিতে পারবো এবং রাস্তাটা আইডিভুক্ত হলে আমরা তখন মোর দেন 30 মিটার ব্রিজ প্রস্তাব করতে পারবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জমি দিতে পারে তাহলে আমরা রাস্তা করার উদ্যোগ নিব আর কি, দেখি জনস্বার্থে কি করা যায়। স্থায়ী ব্রিজ নির্মাণে কর্তৃপক্ষ এগিয়ে আসবে এমন আশায় দিন গুনছে রায়গঞ্জের করতোয়াপাড়ের মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। হাম রুবেলা টিকা প্রদান উপলক্ষে জয়পুরহাটে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 9 দফা দাবিতে বরিশালে সমাবেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা ও ইজি বাইক শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি পেশ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল এলাকায় তিতাস গ্যাস ফিল্ডের 31 নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরায় হাম ভ্যাকসিন ক্যাম্পেইন 2026 উপলক্ষে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন কার্যালয়ে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে মারধর ও শারীরিক হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। রাঙ্গামাটি জেলায় হাম রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের। সড়ক দুর্ঘটনায় আহত সহপাঠীর ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি স্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা 2026। হাম প্রতিরোধে নোয়াখালীতে টিকাদান কার্যক্রম চালানোর প্রস্তুতি সম্পন্ন বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুরে কাচিকাটায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সিজন 2 অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার শাখা হদুয়া আইডিয়াল একাডেমিতে 2025 সালের ইবতেদায়ী 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ 8 জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর DN পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে আগামী 20 এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। জেলার 14টি স্থায়ী টিকা কেন্দ্রে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হবে। তেলের দাম বৃদ্ধির কারণে পাম্পে বিশৃঙ্খলা এড়াতে কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাম রুবেলা টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নড়াইল সিভিল সার্জন কার্যালয়ে। দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 উপলক্ষে পটুয়াখালীতে সিভিল সার্জন অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে 23তম পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। গৃহবধূ ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাইবান্ধা পলাশবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। টাঙ্গাইলের মির্জাপুরে বরাটি নর্দানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের 2026 সালের SSC ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে 2 দিনব্যাপী 47তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে জানিয়ে দেব প্রথম আলো সংবাদ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে তেলের মূল্য বৃদ্ধির পর সরবরাহ বাড়ালো বিপিসি, পণ্য পরিবহনে খরচ বাড়ছে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে চুক্তির আশা ট্রাম্পের, দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান ইরানের। সমকাল শিরোনাম করেছে IMF এর যেসব শর্তে রাজি হচ্ছে না সরকার, পণ্য পরিবহন ও যাতায়াতে খরচ বাড়ছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে চিকিৎসা মেলে বাগানে, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে স্বাস্থ্যসেবা। যুগান্তর শিরোনাম করেছে বিপর্যস্ত অর্থনীতি, বাড়ল জ্বালানি তেলের দাম, জনজীবনে বড় ধাক্কা, পাল্টাপাল্টি হুমকির মাঝে আশার আলো। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, ফুয়েল প্রাইস হাইক lays bare stress on economy, US delegation to go to Pakistan for Iran talks। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী হবার পর বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনে উন্নীত হচ্ছে বগুড়া পৌরসভা, জেলা জুড়ে উৎসবের আমেজ। মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ, গাজীপুরে কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। সারা দেশে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় 1,80,00,000 শিশু। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম নিম্ন আয়ের মানুষ। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দিল ইরানের অনীহা। মার্কিন অভিযানে জাহাজ জব্দে তেহরানের পাল্টা হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।